গলফ ক্লাবে হত্যা চেষ্টার পর এবার ট্রাম্পের সমাবেশে বিস্ফোরক আতঙ্ক। নিউ ইয়র্কে কর্মসূচিতে ছড়িয়ে পড়ে বোমা পাওয়ার খবর, তল্লাশি করে কিছুই পায়নি পুলিশ। এবং যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিলাসবহুল বাড়ি ৩৬০টি, ব্যবসা আছে দুবাই, যুক্তরাষ্ট্রেও। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন। দেখছিলেন শিরোনাম, আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে এরিন আয়াত। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে হঠাৎ করেই উঠে এসেছে তাইওয়ানের নাম। লেবাননে বিস্ফোরিত হওয়া হিজবুল্লাহ টেলিযোগাযোগ যন্ত্র পেজারগুলো তাইপের গোল্ড অ্যাপোলো কোম্পানির। বিস্ফোরকদের ধারণা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে কোম্পানিটি। তবে উৎপাদনকারী সংস্থা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে তাদের নাম ব্যবহার করে যন্ত্রটি তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান। লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা পেজারে একযোগে বিস্ফোরণের ঘটনায় নিহত হন বেশ কয়েকজন, আহত হন বহু মানুষ। হিজবুল্লাহর দাবি তাদের কেনা ৫,০০০ পেজার যন্ত্রের মধ্যে বিস্ফোরক রেখে এই হামলার ঘটনা ঘটায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। তবে এর মধ্যেই উঠে এসেছে তাইওয়ানের নাম। লেবাননের নিরাপত্তা সূত্র বলছে পেজারগুলো তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির। এখান থেকে প্রায় ৫,০০০ পেজার কেনে হিজবুল্লাহ। চলতি বছরের শুরুর দিকে যন্ত্রটির চালান গিয়ে পৌঁছায় লেবাননে। লেবাননের দাবি চালান পৌঁছানোর আগেই যন্ত্রটিতে কোনো একটা গড়বড় করা হয়েছে। এ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন। এদিকে গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রতিষ্ঠাতা হোসু চিংকুয়ান বলেন, বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত পেজারগুলো তার কোম্পানি তৈরি করেনি, এগুলো তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান। এটির তাইপে ভিত্তিক গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি ছিল, তবে ওই কোম্পানিটির নাম উল্লেখ করেননি কুয়াং। অন্যদিকে তাইওয়ানের অর্থ মন্ত্রণালয় বলছে লেবাননে সরাসরি পেজার রফতানির কোনো বৈধ কাগজপত্র নেই। হতে পারে উৎপাদনের পরেই যন্ত্রটিতে পরিবর্তন আনা হয়েছে, তবে অঞ্চলটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, পেজার লেবাননে চালানের আগেই তাতে বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছে ইসরায়েলের মোসাদ। বিশ্লেষকদের ধারণা তাইওয়ান সরকার অথবা গোল্ড অ্যাপোলো কোম্পানি এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারে। তবে তাইওয়ানের বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক প্রভাষক বলেন, তাইপের কোনো কোম্পানি হার্ডওয়্যারের ব্যবসা করতে গিয়ে কখনোই রাজনীতিতে জড়াবে না, কারণ এতে কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যে তাদের ক্রেতা হারাবে। অন্তরা সেন, সময় সংবাদ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় গাজায় চলমান বর্বরতার জন্য ইসরায়েলের প্রতি তিনি কঠোর নিন্দা জানান। এদিকে জাতিসংঘের সাধারণ সম্মেলনে ১২ মাসের মধ্যে গাজায় ইসরায়েলের বেআইনি উপস্থিতি বন্ধ করার দাবি জানানো হয়েছে। বুধবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির আগে ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না সৌদি আরব। এ সময় ফিলিস্তিনে বর্বরতা ও হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানানো হয়। একই সঙ্গে যেসব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যদিও কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছিল সৌদি আরব। আন্তর্জাতিক এবং মানবিক আইন অমান্য করে দখলদার ইসরায়েল গাজাতে যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। যতদিন পর্যন্ত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা হচ্ছে, ততদিন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে জড়াবে না। যে সকল দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের আমি কৃতজ্ঞতা জানাই। ফিলিস্তিনকে বাঁচাতে এগিয়ে এসেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের সাধারণ সম্মেলনে ১২ মাসের মধ্যে ফিলিস্তিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে ১২৪টি এর পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলিদের অবস্থানকে অবৈধ বলে আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশকে ইসরায়েলের পণ্য কেনা এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আপাতত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সমাবেশে এবার ছড়িয়ে পড়ল বোমা আতঙ্ক। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অনুষ্ঠিত হয় ওই সমাবেশ। শুরুর আগে হঠাৎ একটি গাড়ি থেকে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে ট্রাম্প সমর্থকদের মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ, তবে সেখানে কোনো ধরনের বোমা খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর ট্রাম্পের নির্বাচনী সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার চেষ্টা করা হয়। এর কিছুদিন পর ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবেও অত্যাধুনিক অস্ত্র নিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনার মধ্যেই নিউ ইয়র্কে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ল। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে অন্যায়ভাবে সুবিধা নিচ্ছে ভারত। মিশিগানের এক নির্বাচনী সমাবেশে কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নরেন্দ্র মোদি একজন অসাধারণ ব্যক্তি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি আগামী সপ্তাহে মোদির সঙ্গে বৈঠকের বিষয়েও জানান রিপাবলিকান এই নেতা। বিশ্লেষকরা বলছেন, এশিয়ায় প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে ভারতকে চীনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে ওয়াশিংটন। মিশিগানের ফ্লিন্টে এক নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে অন্যায়ভাবে সুবিধা নিচ্ছে ভারত। তবে সমালোচনা করলেও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি ট্রাম্প। পরক্ষণেই মোদিকে একজন অসাধারণ ব্যক্তি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি আগামী সপ্তাহে মোদির সঙ্গে বৈঠকের বিষয়টিও নিশ্চিত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ যেন সাপও মরল আবার লাঠিও ভাঙল না প্রবাদের উপযুক্ত উদাহরণ। ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন মোদির সঙ্গে তার উষ্ণ সম্পর্ক ছিল। 2020 সালে ভারত সফরেও গিয়েছিলেন ট্রাম্প। তার জন্য আয়োজন করা হয়েছিল বিশাল এক সমাবেশের। রিপাবলিকান এই নেতাকে স্বাগত জানাতে তৈরি হয় নমস্তে ট্রাম্প লেখা টুপিও। এর আগের বছর যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জন্য সমাবেশের আয়োজন হয় টেক্সাসে। অংশ নেন 1.5 লক্ষ মানুষ। তবে মোদি শুধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তা নয়। 21 সেপ্টেম্বর কোয়াড জোটের নেতাদের সঙ্গে শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, এশিয়ায় প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে ভারতকে চীনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ল্যাটিন আমেরিকার নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ল্যাটিন নেতাদের কম উপস্থিতির শঙ্কায় কিয়েভের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এদিকে রাশিয়ার অস্ত্রাগারে ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। এর আগে ইউক্রেনের সুবি শহরের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া অন্তত 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় রাশিয়ার পাশে থাকবে ইরান। রাশিয়ার একের পর এক হামলায় বিধ্বস্ত ইউক্রেনের পাশ থেকে ধীরে ধীরে সরে আসছে পশ্চিমারা। আন্তর্জাতিক গণমাধ্যমের এসব গুঞ্জনের মধ্যেই ভলোদিমির জেলেনস্কি লাতিন আমেরিকার নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। আমন্ত্রণ জানানো হলেও অনেক লাতিন আমেরিকার নেতা বৈঠকে যোগ দিবেন না বলে জানিয়েছেন। যুদ্ধের এমন নাজুক পরিস্থিতিতে ইউক্রেনের সমর্থন কমে যাওয়ার মতো একটি বিষয় বিশ্বের সামনে না আনতেই কিয়েভের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় মস্কোর পাশেই থাকবে তেহরান। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ, মৃতের সংখ্যা বেড়ে 21। নিখোঁজ অনেকে। পোল্যান্ডে পানি বন্দীদের উদ্ধারে সেনা মোতায়েন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পদের পাহাড় গড়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে, সামান্য সরকারি বেতন পেয়েও ভিন দেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 25 কোটি মার্কিন ডলার খরচ করে 307টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় 3000 কোটি টাকার সমান। I have a very nice penthouse. ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা Business in Dubai.
ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত এশিয়া। সব মিলিয়ে তিনি ৫০০-র বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় $৭০ কোটি। আল জাজিরা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো ছেড়ে চলে যান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বাংলাদেশের পণ্য রফতানিতে বড় ধাক্কা খেল ভারত। গেল আগস্টে দেশে ভারতের রফতানি কমেছে ২৮%। বাংলাদেশের তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়ায় ভারতের তুলা রফতানিতে ভাটা পড়েছে। আগস্টে দেশটির তুলা রফতানি কমেছে প্রায় 10%। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি ভারতের বাণিজ্যের উপর তেমন একটা উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি বলে জানিয়েছে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল। তবে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে ভারতের কিছু রফতানিমুখী শিল্প চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা তাদের। বাংলাদেশের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের পণ্য রফতানিতেও বড় ধস নেমেছে। গেল আগস্টে ভারত থেকে দেশে রফতানি কমেছে ২৮%। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে বিক্ষোভ ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হওয়ায় আগস্ট মাসে ভারতের রফতানি কমে গেছে। এ সময় বাংলাদেশে $৬৮ কোটি ১০ লাখ পণ্য রফতানি করা হয়েছে, যা গত বছরের আগস্টে ছিল $৯৪ কোটি ৩০ লাখ। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ভারতের বাণিজ্যের ওপর তেমন একটা উল্লেখযোগ্য প্রভাব পড়েনি বলে জানিয়েছে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল। তবে পোশাক খাতের অস্থিরতা ও বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে ভারতের কিছু রফতানিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে বলে শঙ্কার কথা জানায় প্রতিষ্ঠানটি। ভারত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রফতানি হয় তুলা, আর বাংলাদেশের তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতার মুখে দেশটিতে পোশাক খাতের ক্রয়াদেশ কমে যাওয়ার মধ্যে ভারতের তুলা রফতানিতে ভাটা পড়েছে। পরিসংখ্যান বলছে আগস্ট মাসে দেশটির তুলা রফতানি প্রায় 10% কমেছে। এ সময় রফতানির পরিমাণ ছিল $100 কোটি, আর গত বছরের আগস্টে যা ছিল $111 কোটি। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক রফতানির ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাব পড়েছে ভারতের বস্ত্র খাতে। বাংলাদেশের চলমান পরিস্থিতি তুলাজাত সুতা, বিদ্যুৎ, জুতা, সফট লাগেজ এবং দ্রুত বিক্রি হয় এমন ভোগ্যপণ্যের ওপর ছোটখাটো প্রভাব ফেলবে বলে মনে করে ক্রিসিল। বিপরীতে লাভবান হবে জাহাজ ভাঙা শিল্প, পাট এবং তৈরি পোশাক শিল্প। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, বাংলাদেশের সঙ্গে ভারতের তেমন একটা বাণিজ্যও নেই। গত অর্থ বছরে ভারতের মোট রফতানির 2.5% হয়েছে বাংলাদেশে। মোট আমদানির মাত্র 0.3% হয়েছে বাংলাদেশ থেকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইউরোপের পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন দেশ। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, স্লোভাকিয়া, জার্মানি, রোমানিয়া ও অস্ট্রিয়ায় বন্যায় এখন পর্যন্ত অন্তত 21 জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আরও অনেকে। কিছু অঞ্চলে ক্রমশই বেড়ে চলছে পানির উচ্চতা। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের পূর্ব ও মধ্যাঞ্চলের দেশগুলো। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত ও নিখোঁজ মানুষের সংখ্যা। কিছু এলাকায় পানি নামতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ, আবার কিছু অঞ্চলে ক্রমশই বেড়ে চলেছে পানির উচ্চতা। এতে তলিয়ে যাচ্ছে আবাসিক এলাকা। বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত চেক পোলিশ সীমান্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চলের বহু সেতু ও বাসাবাড়ি। বন্যায় ভয়াবহ পরিস্থিতি পোল্যান্ডের নেস শহরে। নদীর পানি উপচে তলিয়ে গেছে আবাসিক এলাকা। পানিতে ডুবে ঘটেছে প্রাণহানির ঘটনা। বাসিন্দারা বাড়িঘর ছেড়ে যাওয়ায় লুটপাটের খবর পাওয়া গেছে। ভাঙা বাঁধে বালির ব্যাগ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন স্বেচ্ছাসেবীরা। জরুরি অবস্থা জারি করেছে পোলিশ সরকার। সেই সঙ্গে আক্রান্তদের সহায়তায় 26 কোটি ইউরোর তহবিলও ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় বন্যা প্রতিরোধে নদীতে দেয়া হচ্ছে বাঁধ। এদিকে পোল্যান্ডের প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র ভয়াবহ বন্যার কবলে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় মোরাবিয়া সেলিসিয়া অঞ্চলের 15,000 বাসিন্দাকে। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে সাহায্য পাঠাতে হেলিকপ্টার নিয়ে কাজ করছেন সরকারি বাহিনী।
বন্যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে হাঙ্গেরিও। দেশটির ভিসেগ্রাড এবং সেন্টেন্ড্রের শহরে দানিউব নদীর পানির প্রবেশ ঠেকাতে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এমনকি রাজধানী বুদাপেস্টেও পানির প্রবেশ ঠেকাতে বাড়তি নজর দিয়েছে প্রশাসন। হাজার হাজার বালির বস্তা বসিয়ে সরকারের সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসছে স্বেচ্ছাসেবীরা। ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়াতেও নদীর পানি 10 মিটার বেড়ে গিয়ে আবার ধীরে ধীরে নামতে শুরু করেছে। বন্যায় দেশটি 2 কোটি ইউরো সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে প্রশাসন। এদিকে অস্ট্রিয়াতে বন্যার পানি নামতে শুরু করেছে। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। অন্তরা সেন, সময় সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে পেরু, প্রাণ হারিয়েছেন 16 জন। পুড়ে গেছে 3000 হেক্টরের বেশি চাষের জমি ও বনভূমি। এদিকে আগুনের ভয়াবহতায় পুড়ছে ব্রাজিলও। অন্যদিকে ইউরোপের দেশ স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলও পুড়ছে দাবানলে। বন্যাঞ্চল ছাড়িয়ে অগ্নিশিখা ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকাতেও। আগুনে পুড়ছে একের পর এক বনাঞ্চল। দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে ইউরোপেও ছড়িয়ে পড়েছে দাবানলের ভয়াবহতা। বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার এমন বিরূপ আচরণ। অতিরিক্ত শুষ্ক আবহাওয়া উস্কে দিচ্ছে দাবানলের মতো পরিস্থিতিকে। ভয়াবহ দাবানলের কবলে পেরু, প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা, আহত বহু মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে 3000 হেক্টরের বেশি চাষের জমি ও বনভূমি। আমাজন বনের পেরুর অংশের 30% এলাকাকে হটস্পট বলে উল্লেখ করেছে দেশটির সরকার। 32টি সক্রিয় দাবানলের মধ্যে 9টি আগুনে জ্বলছে আমাজনে। এদিকে অতিরিক্ত খরার কারণে দাবানল শুরু হয়েছে ব্রাজিলেও। সেখানেও পড়ছে আমাজন রেইন ফরেস্ট। দেশটির জলবায়ু মন্ত্রীর দাবি, ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হচ্ছে দাবানল। এছাড়া শুষ্ক আবহাওয়ার কারণে আমাজন নদীর পানির স্তর অনেক বেশি নিচে নেমে গেছে, যা ইতিহাসের সর্বনিম্ন। অন্যদিকে দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেনেও। বনাঞ্চল ছাড়িয়ে অগ্নিশিখা ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকাতে। আগুন নেভাতে দমকল বাহিনীর পাশাপাশি কাজ করছে 10টি হেলিকপ্টার ও 2টি উড়োজাহাজ। বাতাসের তীব্রতার কারণে কঠিন হয়ে পড়ছে আগুন নিয়ন্ত্রণের কাজ। স্থানীয় প্রশাসন বলছে 2টি গ্রাম দাবানলের কবলে পড়লেও বাসিন্দাদের প্রাণহানির ঝুঁকি নেই। অন্তরা সেন, সময় সংবাদ। নিষিদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশের পর প্রথমবারের মতো একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও নিজেদের শক্তিমত্তা দেখালো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার সকালে পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চলীয় কাইচন এলাকা থেকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো না হলেও দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়ার 30 মিনিট পর আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। তবে উপকূলেই পড়ে সেগুলো। এর আগে গেল শুক্রবার নিষিদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশের পর এই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিম সরকার। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় আন্তর্জাতিক মহলে চক্ষুশূল উত্তর কোরিয়া। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আলোচনায় দেশটি। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় বরাবরের মতো গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে টোকিও, সিওল। উত্তর কোরিয়ার এমন উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে দেশ দুটি। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইলন মাস্কের স্যাটেলাইট স্টারলিংকের কারণে বাধাগ্রস্ত হচ্ছে মহাকাশ পর্যবেক্ষণ। অভিযোগ, গবেষকদের বিঘ্নিত তথ্য উপাত্ত সংগ্রহ। XEC নামে করোনা ভাইরাসের আরও একটি নতুন ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটাকে অতি সংক্রামক বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। গেল জুনে করোনার XEC ধরন প্রথম জার্মানিতে শনাক্ত হয়। বর্তমানে এটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক সহ অন্তত 27টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন ধরনটির করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের উপগোত্রীয়। তবে XEC ধরনের নতুন করে রূপান্তর ঘটেছে। ইলন মাস্কের স্যাটেলাইট স্টারলিংকের কারণে বাধাগ্রস্ত হচ্ছে মহাকাশ পর্যবেক্ষণ। সম্প্রতি এমন অভিযোগ তুলেছে নেদারল্যান্ডসের একদল গবেষক। তাদের দাবি, যতবারই কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ততবারই স্বাভাবিকের তুলনায় কম দেখা যায় দূরের আকাশ। বিঘ্নিত হয় নানা তথ্য উপাত্ত সংগ্রহ।
বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য সেখানে খুব সহজেই ইন্টারনেট পৌঁছানো যায় স্যাটেলাইটের মাধ্যমে। এ কাজ করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে স্টারলিংক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের এই অঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন মহাকাশ গবেষকরা। স্টারলিংকের কারণে ব্যাহত হচ্ছে মহাকাশ পর্যবেক্ষণ। নেদারল্যান্ডসের রেডিও অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটের একদল গবেষক বলছেন, স্যাটেলাইট থেকে আসা রেডিও তরঙ্গের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিজ্ঞানীদের অনুসন্ধান। বৈরী আবহাওয়ার মধ্যে পৃথিবীর দুর্গম এলাকায় স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছালেও এর জন্য চড়া মূল্য দিতে হয় মহাকাশবিদদের। গবেষকরা বলছেন, যতবারই কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ততবারই স্বাভাবিকের তুলনায় কম দেখা যায় দূরের আকাশ। এখানেই শেষ নয়, কয়েক লাখ আলোকবর্ষ দূরের প্রাচীন ছায়াপথ সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিঘ্নিত হয় স্যাটেলাইটের বিকিরণের কারণে। তবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি স্পেসএক্স। বর্তমানে পৃথিবীর ৩৪২ মাইল কক্ষপথে ৬,৪০২টি স্যাটেলাইট পরিচালনা করছে স্টারলিংক। আগামী কয়েক বছরের মধ্যে আরও ৩,০০০ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে আরেক টেক জায়ান্ট অ্যামাজন। এতে ২০৩০ সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা দাঁড়াবে প্রায় ১ লাখে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব কমাতে এবার 18 বছরের কম বয়সীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা জানায়, শিশুদের নিরাপদ রাখতেই ইনস্টাগ্রামে টিন অ্যাকাউন্ট নামে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত করে দেওয়া হবে। এখন থেকে 18 বছরের কম বয়সী যে কোনো নতুন ব্যবহারকারী ইনস্টাগ্রামে সাইন আপ করলে তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে টিন অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। এতে ব্যবহারকারীর গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। তবে এরই মধ্যে কম বয়সী যাদের অ্যাকাউন্ট রয়েছে, পরবর্তী 60 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টগুলো এই নতুন নিয়মের আওতায় আনা হবে। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই নিয়ম চালু করা হলেও ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বছরের শেষ দিকে। নতুন নিয়মের আওতায় কম বয়সী ব্যবহারকারীরা তাদের অভিভাবকের অনুমতি ছাড়াও গোপনীয়তার সেটিংস পরিবর্তন করতে পারবেন না। এছাড়া অভিভাবকরা চাইলে সন্তানদের অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে পারবেন। ফলোয়ার বা অনুসরণকারী এবং আগে থেকে সংযুক্ত থাকা ব্যক্তিরাই শুধুমাত্র বার্তা পাঠানো ও ট্যাগ করতে পারবেন। এছাড়া ইনস্টাগ্রামে 60 মিনিটের বেশি সময় ধরে সক্রিয় থাকলে তাদের একটি নোটিফিকেশন দেওয়া হবে এবং স্লিপ মোড চালু হয়ে যাবে। এর ফলে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ থাকবে। মেটা কর্তৃপক্ষ জানায়, অনেক কিশোর কিশোরী বয়স নিয়ে মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে, তাই এখন থেকে তাদের যাচাই করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এই আপডেটের ফলে সামাজিক মাধ্যমের আসক্তির কারণে তৈরি হওয়া মানসিক চাপ, বিষণ্ণতা ও উদ্বেগ কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। কিশোর কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি ও মানসিক অসুস্থতার জন্য এরই মধ্যে মামলার মুখোমুখি হয়েছে মেটা, বাইটডান্সের টিকটক এবং গুগলের ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইটালির স্ট্রিট আর্ট একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, শৈল্পিক এবং সামাজিক আন্দোলন হিসেবে গড়ে উঠেছে। শুধু সৌন্দর্যই নয়, বরং সমসাময়িক সমাজের প্রতিফলন ঘটায় এই স্ট্রিট আর্ট। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী বরাবরই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এর মূল কারণ শহরটির অসাধারণ এবং প্রাচীন স্থাপত্য শৈলী। তবে শহরটিতে পা ফেললে আরও একটি জিনিস যে কারো নজর কাটতে বাধ্য, তা হলো দেয়াল জুড়ে আঁকা বিভিন্ন ধরনের আর্ট। ইতালির রাজধানী রোমের বিভিন্ন দেয়ালে চোখে পড়বে চমৎকার কিছু স্ট্রিট আর্ট। 1970 সাল থেকে শুরু হলেও 2000 সালে এই আর্টের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ইতালির রাজধানী রোম ছাড়াও মিলান, নেপলস এবং তোরিনোতেও এই শিল্পের প্রচুর নিদর্শন দেখা যাবে। এই শিল্প সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হয়ে থাকে। দৈনন্দিন জীবন এবং সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে এই শিল্পের মধ্য দিয়ে। বিভিন্ন দেয়ালে এই ধরনের স্ট্রিট আর্ট করে থাকে তারা। এগুলো যারা টুরিস্ট হিসেবে এই দেশে আসে তাদের কাছে অনেক আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই আর্টটা শুধু দেয়ালে দেয়ালেই দেখা যায় না, এইটা মেট্রো রেল
লাইনে অথবা বাসের বিভিন্ন স্টপেজেও দেখা যায় এই আর্টগুলো। রোমের বিভিন্ন দেয়াল এমনকি মেট্রোর বগিতেও দেখা মিলবে স্ট্রিট আর্টের। সামাজিক বৈষম্য, পরিবেশ দূষণ, অভিবাসনের মতো বিভিন্ন আন্তর্জাতিক এবং রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরা হয় এই শিল্পের মধ্য দিয়ে। রাজধানী রোমের সান লরেন্সো, ওস্টিয়েন্সে, তরবেলা মনেকা এবং নেপলসে স্ট্রিট আর্টের অসংখ্য নিদর্শন দেখা যায়। সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। একদিকে সুপারমুন, অন্যদিকে চন্দ্রগ্রহণ, একই সঙ্গে বিরল দুই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হলো পৃথিবী। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বাসিন্দারা এই দৃশ্য উপভোগ করেন। মহাকাশপ্রেমীরা এই ঘটনাকে এক দারুণ অভিজ্ঞতা বলে মনে করছেন। অন্যদিকে সুপারমুন উপলক্ষে চীনের ঝিংজিয়াং প্রদেশে চাঁদ উৎসবের আয়োজন করা হয়। সুপারমুন এবং চন্দ্রগ্রহণ একই সঙ্গে দুই মহাজাগতিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত একটি বিরল আংশিক চন্দ্রগ্রহণের সঙ্গে মিলিত হয়ে একটি সুপারমুন মহাকাশকে আলোকিত করেছে। এতে মঙ্গলবার রাতের চাঁদকে আরও উজ্জ্বল ও বড় দেখা গেছে। আংশিক চন্দ্রগ্রহণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেলেও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে স্পষ্ট দেখা গেছে। প্রতি বছর মাত্র 4টি সুপারমুন থাকে। এই সুপারমুনটি চলতি বছরের দ্বিতীয় সুপারমুন। একে বলা হচ্ছে হারভেস্ট মুন। আর এই বিরল আংশিক চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবীর ছায়া চাঁদের কিছু অংশ ঢেকে দেয়। সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর একটি আকর্ষণীয় লাল রঙের আভা ফেলে, যা ব্লাড মুন নামে পরিচিত। তবে এই সপ্তাহে তা দেখা যাবে না। চীনের ঝেজিয়াং প্রদেশে সুপারমুন উপলক্ষে মধ্য হেমন্ত উৎসবের আয়োজন করা হয়। হেমন্তের এই উৎসবকে চাঁদের উৎসবও বলা হয়ে থাকে। এই উৎসবে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব একসঙ্গে কিয়ান্তাং নদীর তীরে সুপারমুনের পাশাপাশি সমুদ্রের ঢেউ উপভোগ করেন। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। গলফ ক্লাবে হত্যা চেষ্টার পর এবার ট্রাম্পের সমাবেশে বিস্ফোরক আতঙ্ক। নিউ ইয়র্কে কর্মসূচিতে ছড়িয়ে পড়ে বোমা পাওয়ার খবর। তল্লাশি করে কিছুই পায়নি পুলিশ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।